হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওটি ইলেকট্রোম্যাগনেটিজমের পার্ট নাম্বার 16। ওকে, তাহলে আমাদের যে আজকের এই ভিডিও, এখানে আমরা কি শিখব? এখানে আমরা শিখব যে কোনো একটি ধরো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট আছে, সেখানে একটি আহিত কণা কীভাবে গতিশীল হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটি আহিত কণা একটি চৌম্বক ক্ষেত্রে বা ম্যাগনেটিক ফিল্ডে কীভাবে তার গতিপথ তৈরি করে সেটা আমরা অলরেডি শিখেছি, এবং তার উপর বেস করে যে আমাদের সাইক্লোট্রন যন্ত্র সেটাও কিন্তু আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। এবার আমরা কি শিখবো? যে একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি আহিত কণা কীভাবে গতিশীল হয়। তাহলে চলো আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নেওয়া যাক যে এখানে আমাদের কি কি শেখার আছে। তাহলে দেখো আমরা কি পড়ছি, আমরা পড়ছি হচ্ছে পাথ অফ এ চার্জ কোথায় পড়বো হলো ইন এ ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে পাথ অফ এ চার্জ ইন এ ইলেকট্রিক ফিল্ড। এবার ইলেকট্রিক ফিল্ডে আমাদের কোনো একটি চার্জের পাথ পড়তে হলে ফার্স্টে জানতে হবে যে ইলেকট্রিক ফোর্স কত হয়। ধরো আমাদের কাছে এই একটি ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট, এই একটি ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট আছে। ওকে, এবার এখানে যদি আমরা একটি আধানকে রাখি, সেই এই ধরনের একটি আধান আমরা কিউ রাখলাম, তাহলে এই আধানের উপর ফোর্স কত হবে? এর উপর ফোর্সের ভ্যালু আমরা জানি হলো এফ ইকুয়াল টু কত হয়, কিউ ই। আমরা এখানে জাস্ট ভ্যালু ফর্মে নিচ্ছি, আমরা যদি ভেক্টর চাই তাহলে আমরা দুটার মাথায় ভেক্টর ইউজ করতে পারি। ওকে, তাহলে এই ফোর্স, কোনো একটি আধান তার উপর ফোর্সের ভ্যালু কত হয়, সেই আধানের মান ইনটু হলো সেখানে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ, তাহলে এফ ইকুয়াল টু কিউই। তাহলে এই যে বল, এটা কি এই কণার বেগের উপর নির্ভর করে? আমরা কি দেখেছিলাম যে ম্যাগনেটিক ফোর্স সেটা ইকুয়াল টু কত হয়, এফ ইকুয়াল টু কিউ ভি বি, যেখানে ভি কি, ভি হলো কণাটির বেগ। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু বেগের কোনো রাশি নেই, অর্থাৎ এই যে ইলেকট্রিক ফোর্স সেটা কিন্তু এই কণার বেগের ওপর নির্ভর করে না। তাহলে এই কণাটি যদি স্থির অবস্থায় থাকে সেই মুহূর্তেও কিন্তু কণাটির ওপর একটি পার্টিকুলার ফোর্স অ্যাপ্লিকেবল হবে, যেটা কিনা চৌম্বক ক্ষেত্রের সময় ছিল না। তাহলে এবার এই যে এই ফোর্স হচ্ছে, এর দরুন একটি তড়িৎ ক্ষেত্রে এই আহিত কণার গতিপথ কী হবে সেটাই আমরা এখানে দেখব। তাহলে দেখো, ফোর্স যদি এটা হয়, তাহলে এবার ধরুন এই যে আহিত কণা ছিল, এর ভর হলো এম, তাহলে এর উপর ত্বরণ কত হবে? ত্বরণ আমরা কি জানি? ত্বরণ জানি হলো এ ইকুয়াল টু এফ বাই এম, তাই তো? যেখানে এফ হলো অ্যাপ্লিকেবল ফোর্স এবং এম কি, এম হলো কণাটির ভর। তাহলে এখানে ফোর্স কত হচ্ছে? এখানে ফোর্স হচ্ছে কিউই, তাহলে এই কণাটির ওপর ত্বরণ কত হবে? কিউই বাই এম। ওকে, তাহলে এই বিষয়গুলো আমরা কনসিডার করে নিয়ে দেখব যে একটি তড়িৎ ক্ষেত্রে এই কণাটির গতিপথ কীরকম হচ্ছে। তার জন্য আমরা কয়েকটি কেসেস কনসিডার করব। তাহলে চলো আমরা এক এক করে সেই কেসগুলো দেখে নিই। তাহলে ফার্স্টে আমাদের কি আছে? ফার্স্টে আছে হচ্ছে কণাটি তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থায় আছে। তাহলে কি আছে? ফার্স্টে হচ্ছে কণাটি স্থির অবস্থায় বা রেস্টে আছে। তাহলে এখনই আমরা দেখলাম যে কোনো একটি তড়িৎ ক্ষেত্রে কণার উপর ফোর্স কত হয়, এফ ইকুয়াল টু হলো কিউই। এটা কি কণার বেগের ওপর নির্ভর করে? না, কণাটি যদি স্থির অবস্থায় থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ফোর্স আমরা দেখতে পাবো। তাহলে এই ফোর্সের প্রভাবে কণাটির ওপর কীরকম বল হবে? দেখো, তার মানে এই কণাটি ধরে নাও শুরুতে স্থির অবস্থায় ছিল, ঠিক আছে? এই একটি কিউ চার্জযুক্ত এবং এম ভরের কণা প্রেজেন্ট, এবং এটি শুরুতে কি ছিল? স্থির অবস্থায় ছিল, অর্থাৎ এর যে বেগ ছিল শুরুতে সেটা কত ছিল? 0। এবার তাহলে যখন একে আমরা তড়িৎ ক্ষেত্রে রাখলাম, তার উপর একটি ফোর্স হচ্ছে এফ ইকুয়াল টু কিউই, তাহলে এর উপর ত্বরণ কত হচ্ছে? ত্বরণ এ ইকুয়াল টু কিউই বাই এম, তাই তো? তাহলে এই ত্বরণের প্রভাবে এর মধ্যে কী হবে? একটি গতি সৃষ্টি হবে, কারণ কোনো একটি কণা যদি স্থির থাকে এবং তার উপর যদি আমরা একটি ত্বরণ অ্যাপ্লিকেবল করি বা আমরা একটি বল অ্যাপ্লাই করি, তাহলে কি হয়? তার একটি গতির সৃষ্টি হবে। তাহলে এর ওপর কী হচ্ছে? এ ত্বরণ হচ্ছে, অর্থাৎ এই কণাটি কী হবে? এখন একটি ত্বরণ। দেখো, এই যে এই ফোর্সের মান কি চেঞ্জ হবে? না, এই তড়িৎ ক্ষেত্রে যতক্ষণ থাকবে পুরো তড়িৎ ক্ষেত্রেই ফোর্সের মান কত হবে? কিউই, অর্থাৎ পুরো তড়িৎ ক্ষেত্রেই ত্বরণের মান কত হবে? কিউই বাই এম। তাহলে আমরা কি বলতে পারি? এই যে ত্বরণ এ ইকুয়াল টু কিউই বাই এম হচ্ছে, এর প্রভাবে কি হবে? এর প্রভাবে কণাটি একটি সমত্বরণে গতি লাভ করবে। তাহলে এই কণাটি কি করছে? এই একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি স্থির কণার গতিপথ কি হচ্ছে? সেটা একটি সমত্বরণে গতি লাভ করছে। তাহলে আমরা ধরে নাও টি সময় পরে যদি এই কণাটির সরণ নির্ণয় করতে চাই, সরণ ইকুয়াল টু কত আসবে? দেখো, আমরা কি জানি? এস ইকুয়াল টু কত হয়? এস ইকুয়াল টু হয় হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এবার এই কণাটির যে ইউ অর্থাৎ প্রাথমিক বেগ, সেটা কত? 0। তাহলে টি সময় পরে যদি আমরা সরণ নির্ণয় করতে চাই, সেটা ইকুয়াল টু কত চলে আসবে? এটা তো 0 প্লাস হাফ ইন্টু এ কত? এ হলো কিউই বাই এম ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ কত আসছে? আসছে হলো কিউই টি স্কোয়ার বাই
2m, এটা কি হবে টি সময় পরে কণাটির সরণ। আর যদি টি সময় পরে আমরা বেগ বের করতে চাই, বেগের ফর্মুলা আমরা কি জানি, ভি ইকুয়াল টু হয় হলো ইউ প্লাস এটি, তাই তো। আবার ইউ কত, ইউ হলো 0, তাহলে এখানে বেগ ভি ইকুয়াল টু কত হয়ে যাবে, এ হচ্ছে কিউই বাই এম, অর্থাৎ এটা হয়ে যাবে কিউই টি বাই এম। এটা কি হয়ে যাবে টি সময় পরে কণাটির বেগের পরিমাণ। তাহলে এটা আমরা কি করলাম, এটা একটি কণা যখন স্থির অবস্থায় থাকে তার উপর কীরকম ফোর্স হচ্ছে এবং তার গতি কীরকম হচ্ছে সেটা আমরা দেখলাম। এবার চলো আমরা আমাদের নেক্সট কেসে চলে আসি। এবার নেক্সট কেসে কি হচ্ছে যে আহিত কণাটি তড়িৎ ক্ষেত্রের দিকে গতিশীল, অর্থাৎ কি হচ্ছে আহিত কণাটি তড়িৎ ক্ষেত্রের দিকে অলরেডি গতিশীল অবস্থায় আছে। তাহলে এটা ধরুন আমাদের তড়িৎ ক্ষেত্র, তাহলে এটা আমাদের একটি তড়িৎ ক্ষেত্র এবং আমাদের যে আহিত কণা, এই আহিত কণা সেটা অলরেডি তড়িৎ ক্ষেত্রের দিকে v1 বেগে গতিশীল, ঠিক আছে। তাহলে এর আধান হলো কিউ এবং ভর কত, ভর হলো এম। এবার যখন এটা আধান এদিকে গতিশীল, তাহলে ফার্স্টে ভাবো যে এটা তো অলরেডি গতিশীল অবস্থায় আছে, এটা অলরেডি তড়িৎ ক্ষেত্রের দিকেই চলছে। এবার এটা যদি তড়িৎ ক্ষেত্রের দিকে চলতে থাকে, এর উপর ফোর্স কোন দিকে হবে, এটা যদি একটি পজিটিভ চার্জ হয় আমরা জানি এর উপর ফোর্স কোন দিকে হবে, ফোর্স হবে সবসময় ইলেকট্রিক ফিল্ডের দিকে। আর এই ফোর্সের ভ্যালু কত আসবে, ভ্যালু আসবে হলো এফ ইকুয়াল টু কিউই। দেখো এখানে এফ ইকুয়াল টু কিউই, তাহলে এই যে ফোর্স সেটা কোন দিকে হয়, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে হয় যদি এই আধানটি কীরকম হয়, পজিটিভ আধান। আর এখানে আমরা যত রকমের আধান কনসিডার করছি সবাইকে কনসিডার করছি পজিটিভ, কারণ নেগেটিভ যখন হবে তখন ঠিক এর উল্টো চলে আসবে। তাহলে আমরা পজিটিভ কনসিডার করলে কিন্তু নেগেটিভের জন্য শিখে যাচ্ছি, তাই তো। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে কিউই, তাহলে এর উপর যে ত্বরণ কত হবে, ত্বরণ হবে কিউই বাই এম। তাহলে এর উপরও দেখো একটি ত্বরণের সৃষ্টি হচ্ছে। তাহলে এই আমরা যদি টি সময় পরে ঘটনাটি কনসিডার করি, তাহলে কি এর বেগ আর v1 থাকবে না, এর বেগ কিন্তু আর v1 থাকবে না, কারণ এর যে গতি সেটাও কি হচ্ছে, সেটাও একটি সমত্বরণে গতি হচ্ছে, কারণ প্রত্যেক বিন্দুতে ত্বরণের মান কি থাকবে, কিউই বাই এম ফিক্স থাকবে। তাহলে এর বেগ কি হবে, বেগও কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হয়ে থাকবে। তাহলে আমরা যদি টি সময় পরে কনসিডার করি, টি সময় পরে, তাহলে সেই ক্ষেত্রে এর বেগ কত হয়ে যাবে, সেই ক্ষেত্রে এর বেগ ধরুন আমরা বললাম ভি হয়ে গেল, তাহলে ভি ইকুয়াল টু কত হবে, v1 প্লাস কত হয়, আমরা জানি যে ফর্মুলা কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এর জন্য ইউ কত, ইউ হলো v1, তাহলে প্লাস কত করতে হবে এটি, এবার এ হলো কিউই বাই এম, তাহলে এখানে কত হবে কিউই টি বাই এম। এটা কি, এটা হলো টি সময় পরে এই কণাটির বেগের মান। আর যদি আমরা টি সময় পরে সরণ ফাইন্ড করতে চাই, সরণ ইকুয়াল টু কত হবে, সরণ ইকুয়াল টু হয়ে যাবে এস ইকুয়াল টু, সেটা কত, সেটা আসবে হচ্ছে ইউটি, এখানে ইউ কত v1, তাহলে v1t প্লাস হাফ এটি স্কোয়ার, এ হচ্ছে কিউই বাই এম ইন্টু টি স্কোয়ার, দ্যাট ইজ কিউই টি স্কোয়ার বাই এম। এটা কি আসবে, এটা আসবে হলো সরণের পরিমাণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটি আহিত কণা যদি তড়িৎ ক্ষেত্রের দিকে অলরেডি গতিশীল হয়, তার যে গতি সেটা কি হচ্ছে, সেটাও আমরা পাচ্ছি সমত্বরণে একটি গতি। এবার ধরে নাও যে আহিত কণা সেটা যদি তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল হতো, তাহলে এই যে ধরে নাও আমাদের আহিত কণা কীরকম আছে, আহিত কণাটি এই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে এক্স বেগে গতিশীল। এবার এটা কীরকম চার্জ, এটা একটি পজিটিভ চার্জ। তাহলে যদি পজিটিভ চার্জ হয়, এর উপর যে ফোর্স হবে, ফোর্সের ডিরেকশন কী হবে, সেটা তো হবে তড়িৎ ক্ষেত্রের দিকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফোর্সের ডিরেকশন, সেটা তড়িৎ ক্ষেত্রের দিকে। এবার ফোর্স এদিকে, কণাটির গতি এদিকে, তার মানে কি করবে, এই ফোর্স যে সেটা কি করবে, কণাটির গতিকে কমানোর চেষ্টা করবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই ফোর্সের জন্য কি ত্বরণ সৃষ্টি হবে না, এক্ষেত্রে কিন্তু এই ফোর্সের জন্য কি সৃষ্টি হয়, মন্দন। তাহলে কণাটি যদি তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেই ক্ষেত্রে কণাটির যে গতি হবে সেটা হবে একটি সমমন্দনে গতি, এবং কিছুক্ষণ পর গিয়ে এই কণাটি কিন্তু স্থির অবস্থায় চলে আসবে। এবার কতক্ষণ পরে স্থির অবস্থায় আসবে সেটা আমি তোমাদেরকে কাজ দিচ্ছি, তোমরা সেটা ক্যালকুলেট করে নিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। আর যদি সেটা বের করতে প্রবলেম হয় তাহলে সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেটা তোমাদের ক্যালকুলেট করে বুঝিয়ে দেবো। ওকে, তাহলে এটা আমাদের ছিল সেকেন্ড কেস। এবার আমরা আমাদের থার্ড কেসে চলে আসছি। তাহলে দেখো আমাদের থার্ড কেস কি, থার্ড কেসে এই যে আমাদের ইলেকট্রিক ফিল্ড সেটা হলো এদিকে, ওকে, এবং আমাদের যে কণাটি সেটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে গতিশীল। দেখো আমরা প্রথম কেস কি নিয়েছিলাম, যে কণাটি স্থির অবস্থায় আছে, সেকেন্ড কেসে নিয়েছিলাম যে কণাটি তড়িৎ ক্ষেত্রের দিকে গতিশীল। এবার আমরা কি নিচ্ছি, কণাটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্ব দিকে গতিশীল। তাহলে এই হলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, আর এদিকে কি, এদিকে হলো কণাটির বেগের ডিরেকশন। ওকে, তাহলে কিউ চার্জ যার ভর হলো এম, সেটার বেগ কত ভি, এবং সেটা কি, সেটা হচ্ছে হলো তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্ব দিকে। তাহলে এই ক্ষেত্রে এর গতিপথ কীরকম হবে, দেখো এই ফোর্সের ওপর, মানে এই আধানটির ওপর ফোর্স কত হবে, ফোর্স হবে হলো এফ ইকুয়াল টু
কিউই, এবং সেই ডিরেকশন কোন দিকে হয় ফোর্সের? আমরা জানি যে যদি এটা পজিটিভ চার্জ হয় ফোর্সের ডিরেকশন হয় হলো তড়িৎ ক্ষেত্রের দিকে, অর্থাৎ এদিকে ফোর্স হবে হচ্ছে এফ ইকুয়াল টু কিউই। কিন্তু এই যে ফোর্স এটা কি? এটা কণার গতির সঙ্গে লম্ব দিকে। তাহলে এই লম্ব দিকে যদি কোনো ফোর্স থাকে সেটা কি এর গতির কোনো চেঞ্জ করতে পারবে না? এর কিন্তু এর বেগের কোনো চেঞ্জ করতে পারবে না, কারণ আমরা কি জানি যে একটি কণার সরণ এবং তার উপর প্রযুক্ত বল দুটা যদি লম্বভাবে থাকে সেটা কি হয়? সেটা একটি ওয়ার্কলেস ফোর্স বা কার্যহীন বল হয়, তাই তো? তাহলে এই কার্যহীন বলের প্রভাবে কিন্তু এর যে বেগের কোনো রকম পরিবর্তন হবে না, কারণ বেগের প্রভাবে ত্বরণ বা মন্দন কখন হয়? যখন সেটা আমরা তার সেই দিকে একটি পার্টিকুলার উপাংশ পাই। মানে ধরে নাও এই একটি বেগ আছে ভি, আর এখানে একটি ফোর্স এর উপর অ্যাপ্লিকেবল হচ্ছে এফ, এদের মাঝখানে কোণ হলো থিটা। তাহলে এই ফোর্সের প্রভাবে এর বেগের পরিবর্তন কখন হবে? সেটা হবে হচ্ছে এই দিকে ফোর্সের উপাংশ কত, সেটা হলো এফ কস থিটা, এর প্রভাবে কিন্তু এর ত্বরণ বা মন্দন যাই হওয়ার হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা ফোর্সের এদিকে উপাংশ বের করি সেটা কত আসবে? এফ কস 90 ডিগ্রি। এবার কস 90 মানে কত হয়? কেন 90 ডিগ্রি? কারণ বেগ আর তড়িৎ ক্ষেত্র দুটা কি লম্বভাবে আছে, আর আমরা কি জানি ফোর্স কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্রের দিকে। তাহলে এফ কস 90 ডিগ্রি। এবার কস 90 মানে কত হয়? সেটা হয় হলো 0। তাহলে এইখানে যে ফোর্সের উপাংশ সেটা এদিকে কত আসবে? এদিকে আসবে হলো 0। তাহলে এদিকে কোনো রকম ফোর্স হচ্ছেই না, তাহলে এর কি বেগের কোনো রকম পরিবর্তন হবে? না, বেগের কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে এটা কিন্তু ভি বেগ নিয়েই চলতে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি? তখন ধরুন আমরা এখানে দুটা অ্যাক্সিস কনসিডার করছি, যে এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে? সেটা হলো এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে ফোর্সের ডিরেকশন সেটাও এক্স অ্যাক্সিসের দিকে হবে, আর কণাটির বেগ সেটা হলো ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই বেগের প্রভাবে, মানে ধরো এখানে যে আমরা যেই ইনস্ট্যান্টটি দেখেছিলাম সেখান থেকে আমরা টি সময় পরের ঘটনা বলছি। এবার এই টি সময় পরে কি হবে? টি সময় পরে এই যে কণাটি সেটা কোথায় হবে? সেটা এই ওয়াইয়ের দিকে কিছুটা সরে যাবে, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের দিকে কি হবে? এই কিছুটা সরে যাবে। আচ্ছা, এখানে এটাকে এইভাবে না বলে আমরা এক কাজ করছি, যে কি বলছি, এক কাজ করি আমরা এই ইলেকট্রিক ফিল্ড এবং ফোর্স এটাকে নিয়েই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ফোর্স সেটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি। ফোর্স তো ইলেকট্রিক ফিল্ডের জন্য নিজেই ডিসাইড হবে, ইলেকট্রিক ফিল্ড যদি ওয়াই অক্ষ বরাবর হয় ফোর্সও ওয়াই অক্ষ বরাবর হতে হবে। আর এদিকে নিচ্ছি আমরা কণাটির বেগ, ওকে? তাহলে আমাদের ছবিটি সেটা একটু ভালো আসবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে ভি চলে আসলো এদিকে এবং ইলেকট্রিক ফিল্ড এবং ফোর্স এদিকে চলে আসলো। এবার টি সময় পরে যখন আমরা দেখব এই যে ভি বেগ সেটা তো অলরেডি ছিল, তাহলে তার জন্য কি হবে? সে কিছুটা গতিপথ কনসিডার করবে। তাহলে ধরে নাও এইদিকে এ কী করলো? এতখানি গতিপথ গেল। কতখানি গতিপথ? এটা হচ্ছে এক্স ডিস্টেন্স গেল। তাহলে এক্স ডিস্টেন্স গিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? টি ইকুয়াল টু এক্স বাই ভি, কারণ ভি গতিবেগের জন্য তো এটা এদিকে গেল, তাহলে ভি এক্স ইকুয়াল টু ভিটি হবে। সেখান থেকে আমরা কি বললাম? টি ইকুয়াল টু এক্স বাই ভি, ওকে? এইটুকু কি? এইটুকু লিনিয়ার গতিপথ কনসিডার করলো। এবার দেখো এই যে ফোর্স হচ্ছে, ফোর্সের জন্য এর উপর একটি ত্বরণ তো হবেই। দেখো এইদিকে ত্বরণ 0, কিন্তু এইদিকে তো ত্বরণ হচ্ছে, অর্থাৎ আমরা কি বলতে পারি? এইদিকে একটি কি হবে? বেগের সৃষ্টি হবে, অর্থাৎ কণাটি এর যে ভি বেগের জন্য ওপরে চলছিল, আর এই ফোর্সের জন্য কি হবে? এদিকে চলতে শুরু করবে। আর এখানে যদি কনসিডার করো তাহলে কি হচ্ছে? এই ভি বেগের জন্য এটা এই এক্স অক্ষ বরাবর চলছে, কিন্তু এই ফোর্সের জন্য কি হবে? এর ওপরের দিকে একটি ত্বরণের সৃষ্টি হবে। সেই ত্বরণ কি করবে? একে কিছুটা ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে ত্বরণের মান কত? সেটা আমরা জানি হচ্ছে এফ ইকুয়াল টু কিউই বাই এম। তাহলে এই ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর এ কতটা যাবে সেটা যদি আমরা ফাইন্ড করতে চাই, কী করে ফাইন্ড করবো? দেখো ওয়াই অক্ষ বরাবর শুরুতে বেগ কত? ভি ওয়াই ইনিশিয়াল সেটা কত? সেটা হলো 0। তাহলে আমাদের যদি ত্বরণ মানে ওয়াই অক্ষ বরাবর কতখানি সরণ হলো এই টি সময়ে সেটা ফাইন্ড করতে হয়। কী করে ফাইন্ড করবো? এস ইকুয়াল টু ইউ তো 0, তাহলে কত আসবে? হাফ এ কত? এ হলো কিউই বাই এম ইন্টু টি স্কোয়ার হয়। এবার টি ইকুয়াল টু কত এসেছে দেখো? এক্স বাই ভি, তাহলে এটা কত হয়ে যাবে? এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার। এবার এখানে দেখো তাহলে আমরা এস ইকুয়াল টু কত বলতে পারি? এস তো ওয়াই অক্ষ বরাবর হচ্ছে না, তাহলে এসের জায়গায় আমরা ওয়াই লিখতে পারি। ওয়াই ইকুয়াল টু হাফ কিউই বাই এম ভি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে তোকে এই যে এই পুরো বিষয়টি হাফ কিউই বাই এম ভি স্কোয়ার, কিউ কি? কণাটির আধান, ই কি? অ্যাপ্লিকেবল ইলেকট্রিক ফিল্ড, এম হলো কণাটির কী ছিল? কণাটির ছিল হচ্ছে ভর, এবং ভি কি? ভি হচ্ছে ইনিশিয়াল বেগ, সেটা কোন দিকে? এক্স অক্ষ বরাবর। এই সবগুলো কি কনস্ট্যান্ট। তাহলে আমরা কি বলতে পারি? ওয়াই ভ্যারিসাস এক্স স্কোয়ার। তাহলে এটা কিসের সমীকরণ? এটি একটি প্যারাবোলার সমীকরণ। তাহলে এখানে যে ওয়াই অক্ষ বরাবর গতি হবে সেখানে এই কণাটির গতিপথ কীরকম হবে? কণাটির গতিপথ হবে এরকম, ঠিক আছে? তো অর্থাৎ আমরা কি পাচ্ছি? এই যে একটি আহিত কণা যদি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হয় সেই ক্ষেত্রে তার গতিপথ কীরকম হয়? সেটাই হয় একটি প্যারাবোলা বা অধিবৃত্তাকার, ওকে?
তাহলে এখানে আমরা আমাদের থার্ড কেস সেটাও কনসিডার করে নিলাম। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি শিখলাম যে একটি যদি ইলেকট্রিক ফিল্ড থাকে সেখানে একটি আহিত কণা থাকলে তার গতিপথ কোন দিকে হবে বা গতিপথ দেখতে কীরকম হবে। আই হোপ যে এখানে যে বিষয়গুলো পড়ানো হলো সেগুলো তোমরা বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।